আসসালামু আলাইকুম। আমি রাসেল। আমি আজকে আপনাদেরকে শোনাবো মোস্ট ইন্টারেস্টিং একটি ভূতের গল্প। চট্টগ্রাম পাহাড়ি এলাকায় এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার মাধবপুর। গ্রামটি ছিল খুবই শান্ত। চারিদিকে সবুজ ধানক্ষেত আর বাঁশঝাড়ে ভরা। গ্রামে এক পাশে ছিল একটা পুরনো শ্মশান ঘাট। অনেক বছর ধরে সেখানে মৃতদেহ দহা করা হতো। দিনের বেলা মানুষ সেখানে যেত, কিন্তু রাত হলে পুরো জায়গাটায় ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পরে ওই শ্মশানের পাশে বাঁশ জুড়ে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলতো তারা সেখানে ছায়ার মতো কিছু দেখেছে, কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারতো না। ঢাকা থেকে এক তরুণ ছেলে গ্রামে আসে। নাম তার আরিফ। সে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ছুটিতে তার নানার বাড়ি বেড়াতে এসেছে। গ্রামে এসে সে শুনতে পায় শ্মশানের গল্প। গ্রামের ছেলেরা তাকে বলে রাতে ওই শ্মশানের রাস্তা দিয়ে কেউ যায় না। আরিফ হাসে। সে বলে এসব ভূতের গল্প মানুষকে ভয় দেখানোর জন্য বানানো। একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় গ্রামের এক ছেলে বলল, যদি সাহস থাকে তাহলে আজ রাতে 12টায় শ্মশানের রাস্তা দিয়ে হেঁটে যা। আরিফ রাজি হয়ে গেল। সে ভাবল, এই যুগে প্রমাণ হবে ভূত বলে কিছু নেই। রাত ঠিক 12টার দিকে আরিফ একা বের হলো। আকাশে মেঘ, চাঁদের আলো খুব কম, চারদিকে নিঃশব্দতা, শুধু দূরে কুকুরে ডাকছে। শ্মশানের কাছে আসতে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। আরব একটি অবিলম্ব বা অস্তিত্ব অনুভব করলো। বাজারের ভেতর থেকে টুক টুক শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে পাশে আঘাত করছে। আরেফ থেমে গেল। সে ভাবলো হয়তো বাতাসের কারণে হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, চারদিকে একদমই বাতাস নেই। হঠাৎ সে দেখলো বাজারের ভেতর থেকে একটা নড়চড়ে। মনে হচ্ছিল কেউ হাঁটছে। আরিফ মোবাইলে টর্চ জ্বালালো, কিন্তু আলো ফেলতে কিছু নেই। ঠিক তখনই সেই একটা শব্দ শুনলো, কেউ যেন কাঁদতেছে। মহিলা কণ্ঠে হাউ মাউ করে কাঁদতেছে। শব্দটা খুব ধীরে শুরু হলো, তারপর একটু একটু করে জোরালো হলো। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। বাজারের ভেতর হঠাৎ এক সাদা কিছু দেখা গেল। ধীরে ধীরে সে নড়ছে। মনে হচ্ছিল একজন মানুষ দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা কাপড়। আরিফের টর্চের আলো ফেললো, আর তখনই সে দেখলো তা সে জীবনে ভুলতে পারেনি। একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। তারপর পা মাটিতে নেই, সে যেন বাতাসে বাড়ছে। মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল, আর সেই খুব ধীরে ধীরে একটা হাসি দিল। হি হি হি। আরিফের শরীর অবশ হয়ে গেল। মহিলাটি ধীরে ধীরে তার সামনে আসলো। তুমি কে? তুমি কে? তুমি কি আমার বাবুকে দেখেছ? কণ্ঠটা ছিল অদ্ভুত ঠান্ডা, যেন মৃত মানুষের কণ্ঠ। আরিফ কোনো উত্তর দিতে পারল না। মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। বাজারের পাতাগুলো হঠাৎ জোরে জোরে নড়তে লাগলো। মনে হচ্ছিল চারিদিকে উঠছে। কি আশ্চর্য, বাজারের বাইরে একটুও বাতাস নেই। হঠাৎ আরিফের শরীর অবশ ভাব কেটে গেল। সে পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। পিছন থেকে সে শুনতে পেল হাসির শব্দ, আর সেই একই প্রশ্ন, আমার বাচ্চা কোথায়? দৌড়াতে দৌড়াতে সে গ্রামের কাছাকাছি এসে অজ্ঞান হয়ে পড়ে। আরিফ যখন জ্ঞান ফিরে পেল তখন সকাল হয়ে গেছে। গ্রামে কয়েকজন মানুষ তাকে নানার বাড়িতে নিয়ে এসেছে। তার মাথা ব্যথা করছিল, শরীর দুর্বল লাগছিল, কিন্তু তার চোখে এখনো আগের রাতের ভয়ের ছাপটা স্পষ্ট। নানা ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আরিফ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর কাঁপা গলায় বলল, আমি ওখানে একজন মহিলাকে দেখেছি। ঘরে সবাই চুপ হয়ে গেল, কারণ গ্রামে অনেক আগে এমন গল্প শুনেছে। বিকেলে গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ হাজির করিম চাচা আরিফের সঙ্গে দেখা করতে এলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুই যেটা দেখছিস সেটাই ঘটনা, নতুন না। আরিফ অবাক হয়ে তাকালো। করিম চাচা বলতে শুরু করলো,
প্রায় 25 বছর আগে ওই শ্মশানের পাশে এক গর্ভবতী মহিলা থাকতো। তার নাম ছিল রুকাইয়া। তার স্বামী বিদেশে কাজ করত, কিন্তু অনেক দিন ধরে সে আর কোনো খবর পাঠায়নি। গ্রামের মানুষ বলতো সে নাকি আর ফিরবে না। এই খবর শুনে রুকাইয়া খুব কষ্ট ছিল। একদিন গভীর রাতে সে নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন শ্মশানের পাশে বাঁশঝাড়ে তার মৃতদেহ খুঁজে পায়। তার সন্তান জন্মানোর আগে সে মারা যায়। তার মৃত্যুর কয়েক মাস পরে গ্রামের মানুষ অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করে। রাতে শ্মশানের দিকে থেকে কান্নার শব্দ আসতো। মাঝে মাঝে কেউ সাদা কাপড় পরে একজন মহিলাকে দেখতে পেত, কিন্তু কাছে গেলে সে অদৃশ্য হয়ে যেত। আরিফ এসব শুনে চুপ করে গেল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করেছিল হয়তো সে যা দেখছে তা কল্পনা, কিন্তু তার মনে বরাবর সে মহিলার কথা ভেসে উঠছিল। আমার বাচ্চাকে দেখেছ? এই প্রশ্নটা যেন তার কানে বারবার বাজছিল। দুদিন পর আরিফের এক বন্ধু তাকে বলল, চল আজ রাতে আবার শ্মশানের কাছে যাই। প্রথমে আরিফ রাজি হচ্ছিল না, কিন্তু পরে কৌতূহল তাকে টানতে লাগলো। সে ভাবল এই রহস্যটা বুঝতেই হবে। রাত প্রায় 11টা। আরিফ তার বন্ধু রাশেদ এবং শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। চারিদিকে তখন কুয়াশা। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতে আবার সেই ঠান্ডা বাতাস। রাশেদ বলল, কেমন লাগছে? হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে আবার সেই কান্নার শব্দ ধীরে ধীরে শুরু হলো, হাউমাউ হাউমাউ করে শব্দ। রাশেদের শরীর কেঁপে উঠল। কুয়াশার ভেতরে ধীরে ধীরে একটা সাদা ছায়া দেখা গেল। আরিফের বুক তড়ফড় করতে লাগলো, কারণ সে বুঝতে পেরেছে এটাই সে একই মহিলা। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চুল এখনো মুখ থেকে ঢেকে রয়েছে। হঠাৎ সে খুব ধীরে মাথা তুলল। তার চোখে আবার অদ্ভুত লাল আলো। তারপর সে বলল, তুমি আবার এসেছ? আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে নিশ্চিত গতবার এই কণ্ঠ শুনেছি আমি। ঠিক তখনই বাজারের ভেতর থেকে হঠাৎ অনেকগুলো ছায়া নড়তে শুরু করলো। মনে হচ্ছিল আরো কেউ আছে। রাশেদ ভয়ে চিৎকার করে উঠল, চল ফালাই, কিন্তু আরিফের নড়তে পারছিল না। মহিলাটি এবার ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো আর বলল, আমাকে সাহায্য করো। ঠিক তখনই হঠাৎ প্রবল বাতাস শুরু হলো। বাঁশগুলো জোরে জোরে দুলতে লাগলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সেই মহিলা অদৃশ্য হয়ে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা। পরের দিন সকালে আরিফ সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ জানতে চায়, কারণ তার মনে হচ্ছে এই ঘটনার পিছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে। কিন্তু সে জানে না এই রহস্য খুঁজতে গিয়ে সে আরো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। সেই রাতে ঘটনার পর আরিফ আর স্বাভাবিকভাবে থাকতে পারছিল না। বরাবর তার মাথায় সে মহিলার কথা ঘুরছিল, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এই কথাটা যেন তার কানে বারবার বাজছিল। রাশেদ তাকে বলল, আমরা আর ওই জায়গায় যাব না। কিন্তু আরিফের মনে হচ্ছিল ওখানে কোনো অজানা সত্য লুকিয়ে আছে। পরের দিন বিকেলে আরিফের গ্রামের মসজিদের পাশে বসেছিল। ঠিক তখনই একজন বৃদ্ধ ফকির সেখানে এলেন। গ্রামের মানুষ তাকে সম্মান করত। তিনি আরিফের দিকে তাকিয়ে বলেন, তুমি শ্মশানে বাপ জুড়ে গিয়েছিলে, তাই না? আরিফ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? ফকির ধীরে ধীরে বললেন, ওই জায়গাতে আত্মা আছে, সে শান্তি পায়নি। ফকির বলতে শুরু করলেন, অনেক বছর আগে যে গর্ভবতী মহিলা মারা গিয়েছিল, তার মৃত্যু স্বাভাবিক ছিল না। গ্রামের কিছু লোক নাকি তাকে কষ্ট দিত। এক রাতে সেই শ্মশানের পাশে আশ্রয় নিতে গিয়েছিল, কিন্তু সেখানে তার উপর আক্রমণ হয়। পরের দিন তার মৃতদেহ পাওয়া যায়। তার সন্তানও বাঁচেনি। এই অন্যায়ের কারণে তার আত্মা শান্তি পায়নি। আর এই গভীরভাবে চিন্তা করেছিল। সে ভাবল, যদি সত্যি তার আত্মার সাহায্য চায়। ফকির বললেন, যদি তুমি সাহায্য করো তাহলে তাকে শান্তি দেওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু সতর্ক করলেন, আজ রাতটা খুবই গুরুত্বপূর্ণ। সেই রাত আরিফ আবার শ্মশানের দিকে গেল। এবার সে একা নয়। রাত প্রায় 12টা। চারদিকে কুয়াশা। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতে আবার সেই ঠান্ডা বাতাস। হঠাৎ চারদিকে বাঁশগুলো জোরে জোরে নড়তে শুরু করলো। মনে হচ্ছিল কেউ দ্রুত দৌড়াচ্ছে। তারপর সেই কান্না আগের চেয়ে অনেক জোরে,
হাউ মাউ করে কান্না করছে। কুয়াশার ভিতরে ধীরে ধীরে আবার সেই সাদা ছায়া দেখা গেল। মহিলাটি এবার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, তার চুল মুখ ঢেকে রেখেছে। আরিফ কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? মহিলাটি ধীরে মাথা তুলল, তার চোখ অদ্ভুত দুঃখ। সে বলল, আমার সত্য কেউ জানে না। হঠাৎ আরিফের সামনে যেন একটা দৃশ্য ভেসে উঠল। মনে হচ্ছিল সে অতীত দেখছে। সে দেখলো একজন গর্ভবতী মহিলা বাজারের পাশে দাঁড়িয়ে আছে, কাঁদছে। তার সামনে তিনজন মানুষ, তারা তাকে ধাক্কা দিচ্ছে। তারপর সে মাটিতে পড়ে গেল। দৃশ্যটা হঠাৎ মিলিয়ে গেল। মহিলাটি আবার বলল, আমার বিচার হয়নি। তার কণ্ঠে গভীর কষ্ট। আরিফ বুঝতে পারল তার আত্মা শান্তি পাচ্ছে না, কারণ তার মৃত্যুর সত্য কেউ জানে না। ঠিক তখনই চারিদিকে হঠাৎ অন্ধকার নেমে এলো। বাজারের ভেতর থেকে অনেকগুলো ছায়া বেরিয়ে আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ আরিফকে ঘিরে ফেলেছে। মহিলাটা হঠাৎ চিৎকার করে উঠল, পালাও! আরিফ দৌড়াতে শুরু করলো। পিছন থেকে সে শুনতে পেল অসংখ্য পায়ের শব্দ। মনে হচ্ছিল কেউ তাকে তাড়া করছে, কিন্তু সে পিছনে তাকানোর সাহস পেল না। দৌড়াতে সে আবার সেই কণ্ঠ শুনল, আমাকে ভুলে যেও না। আরিফ থেমে গেল, কিন্তু পিছনে তাকাতে দেখলো সেখানে আবার নিঃশব্দতা, কেউ নেই। সে রাতের ঘটনা আর আরিফ একদম চুপচাপ হয়ে গেল। তার মাথা বারবার ঘুরছিল সেই মহিলাটির কথা। আমার বিচার হয়নি। আরিফ বুঝতে পারছিল না এই রহস্য শেষ জানা পর্যন্ত তার মন শান্ত হবে না। পরের দিন সকালে আরিফ গ্রামে কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলো। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না, কিন্তু অনেক অনুরোধ করার পরে এক বৃদ্ধ লোক ধীরে ধীরে বললেন, এই ঘটনা অনেক পুরনো, কিন্তু পুরো সত্য কেউ বলতে পায় না। আরিফ জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধ লোকটা চারদিকে তাকিয়ে ধীরে বললেন, কারণ যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা এই গ্রামের মানুষ। বৃদ্ধ লোকটা বলল, অনেক বছর আগে গ্রামের তিনজন প্রভাবশালী লোক ছিল। তারা প্রায় মানুষকে ভয় দেখাতো। এক রাতে তারা রুকাইয়াকে শ্মশানের কাছে একা পেয়ে তাকে আঘাত করে। সে আঘাতে সে মারা যায়। ঘটনাটা লুকিয়ে ফেলা হয়, কারণ তখন কেউ সাহস করে সত্য বলার মতো অবস্থায় ছিল না। এই কথা শুনে আরিফ বুঝতে পারল রুকাইয়া আত্মা শান্তি পাচ্ছে না, কারণ তার মৃত্যুর সত্য কেউ প্রকাশ করেনি। সে ঠিক করলো আজ রাতে সে আবার শ্মশানে যাবে। সেই রাতটা ছিল অনেক দীর্ঘতম রাত। আকাশে একটা চাঁদও নাই, চারদিকে অন্ধকার। রাত ঠিক 12টার দিকে আরিফ আবার শ্মশানের পথে হাঁটতে লাগলো। বাজারের কাছে পৌঁছাতে ঠান্ডা বাতাস শুরু হলো। মনে হচ্ছিল চারদিকে কেউ ফিস ফিস করছে। হঠাৎ বাজারের ভেতর থেকে আবার সেই সাদা ছায়া বেরিয়ে এলো। রুকাইয়ের আত্মা। আজ তাকে আগের চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছিল। তার চোখ দুটো লাল আলো জ্বলছে। আরিফ ধীরে ধীরে বললেন, আমি সব জেনে গেছি। মহিলাটি থেমে গেল। আরিফ বলল, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি সবাইকে সত্যই বলবো। হঠাৎ বাতাসে জোরে বইতে লাগলো। বাসগুলো প্রচণ্ড শব্দ করতে লাগলো। রুকাইয়ের আত্মা ধীরে ধীরে বলল, তাহলে আমি শান্তি পাবো। ঠিক তখনই বাজারের ভিতর থেকে হঠাৎ 3টি কালো ছায়া বেরিয়ে এলো। তারা যেন মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আরিফের মনে এলো এরা হয়তো সে মানুষের আত্মা যারা এই অপরাধ করেছিল। রুকাইয়া আত্মা হঠাৎ চিৎকার করে উঠল। বাতাস এত জোরে বইতে লাগলো যে চারদিকে দুলে উঠতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু থেমে গেল। বাজার আবার শান্ত হয়ে গেল। রুকাইয়ের ছায়া ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল। পরের দিন সকালে আরিফ পুরো ঘটনাটা গ্রামের মানুষকে বলল। অনেক বছর পরে প্রথমবার গ্রামের মানুষ সেই ঘটনার সত্য জানতে পারল। গ্রামের লোকেরা শ্মশানের পাশে রুকাইয়ার জন্য দোয়া করল। এরপর থেকে আর কেউ শ্মশানের বাজারে সেই মহিলাটির কান্না শুনেনি। কিন্তু গ্রামের বয়স্ক মানুষরা আজও বলে, যদি কখনো গভীর রাতে শ্মশানের পাশ দিয়ে যায়, কখনো কখনো মনে হয় কেউ দূর থেকে তাকিয়ে আছে। হয়তো সেটা কল্পনা, আর হয়তো কোনো অশান্ত আত্মার শেষ স্মৃতি। রুকাইয়ের আত্মা মিলিয়ে যাওয়ার পর গ্রামে ধীরে ধীরে আবার অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে ওঠে। মানুষ আগের মতো চলাফেরা করতে লাগলো।
আগে যেখানে রাত হলে কেউ শ্মশানের পাশ দিয়ে যেত না, এখন অনেকে সাহস করে ও রাস্তা ব্যবহার করত। গ্রামের মানুষ মনে করত সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসল রহস্য তখনই বাকি ছিল। কয়েক মাস পরে, প্রায় 3 মাস কেটে গেছে, আরিফ আবার ঢাকায় ফিরে গেছে। গ্রামের সবকিছু শান্ত। এক রাতে গ্রামে একজন লোক নাম জালাল বাজার থেকে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 1টা। সে শ্মশানের পাশে রাস্তা দিয়ে হাঁটছিল, চারদিকে নিঃশব্দতা। হঠাৎ সে শুনল কেউ যেন খুব ধীরে হাঁটছে পেছনে। জালাল থেমে গেল, পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেল পাতা মাড়ানোর শব্দ, যেন কেউ তার ঠিক পিছনে হাঁটছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল, সে দ্রুত হাঁটতে শুরু করলো। ঠিক তখনই খুব কাছে থেকে একটা কণ্ঠ শোনা গেল, দাঁড়াও। জালালের বুক কেঁপে উঠল। সে ধীরে পিছনে তাকালো। বাজারের পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা রুকাইয়া না। এই ছায়াটা অনেক লম্বা, মুখ দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। ছায়াটা ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে এলো। জালালের মনে হলো তার পা মাটিতে ছুঁয়ে নেই। সে ভয়ে দাঁড়াতে শুরু করলো। পিছন থেকে আবারও সে কণ্ঠ, সব শেষ হয়নি। পরদিন সকালে জালালের পুরো ঘটনা গ্রামে বলল। অনেকে বিশ্বাস করলো না, কিন্তু কয়েকদিন পরে আরেকজন একই জিনিস দেখার কথা বলল। এবার গ্রামের মানুষ আবার নিশ্চিত হয়ে পড়ল, কারণ এবার যে ছায়া দেখা যাচ্ছে সে রুকাইয়া না। বৃদ্ধ ফকিরের কথা। গ্রামের সেই বৃদ্ধ ফকির আবারও বললেন, কখনো কখনো একটা আত্মা শান্তি পেল, অন্য কিছু জেগে ওঠে। সবাই অবাক হয়ে গেল। আরিফকে খবর দেওয়া হলো। আরিফ খবর শুনে গ্রামে আবার ফিরে আসে, কারণ সে বুঝতে পারল শ্মশানে বাজারের রহস্য এখনো শেষ হয়নি, বরং আসল ভয়ঙ্কর ঘটনা এখনো শুরু হতে যাচ্ছিল।